এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আসন্ন গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা একেবারে মাথার ওপর প্রায় বলতে পারো। আর তার জন্য তোমাদের জন্য আজকে এনেছি পার্ট 4। কিসের স্যার? পপুলার কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অলরেডি 3টে আমরা আপলোড করে দিয়েছি পার্ট, এটা আজকে 4 নম্বর পার্ট। পরীক্ষার আগে জাস্ট এক ঝলক দেখে যাও, তোমরা অবশ্যই উপকার পাবে, এটা কথা দিলাম। ঠিক আছে, চলো আজকে একবার আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে যাব। তার আগে বলে দিই তোমাদের সিলেবাসে এটা কোথায় রয়েছে না, এটা সিলেবাসে দেখো 5 নম্বর পয়েন্টে রয়েছে যে ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। তার সাথে সাথে গ্রুপ ডি সিলেবাসে দেখো 3 নম্বর পার্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে পপুলার কালচারের ওপর। তো দুটো জায়গাতেই কভার করছে এই বিষয়টা। 3টে পার্ট যারা দেখেছো তোরা জানো, আর যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। আজকে আমরা 4 নম্বর পার্ট করব এবং এখান থেকে টপ 30 কোয়েশ্চেন তোমাদের করাবো। চলো আজকে কোনো কথা না বলে আমরা চলে আসি এই বিষয়ের ওপর। প্রথম কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন? যে পশ্চিমবঙ্গের স্থাপত্য শৈলীতে রত্ন শৈলীর মন্দিরের বৈশিষ্ট্য কি? তা পশ্চিমবঙ্গের যে স্থাপত্য শৈলী, সেখানে এই রত্না বা রত্ন শৈলী যে মন্দিরের বৈশিষ্ট্য কি? 4টি অপশান তোমাদের জন্য, খুব ভালো করে পড়ে নাও অপশানগুলো নিজেরা একবার। মন্দিরে কোনো চূড়া থাকে না, কেবল সমতল ছাদ থাকে। মন্দিরের ছাদে একটি বা একাধিক শিখর বা চূড়া থাকে। এটি কেবল একটি উল্টানো নৌকার মতো দেখতে হয় না, এগুলো মূলত পাথর দিয়ে তৈরি হয়। 4টি অপশান তোমাদের কাছে, তাই তো? তো দেখো, এই ধরনের যে স্থাপত্য শিল্প সমন্বিত যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে, তো এই প্রশ্নের স্যার উত্তর কি হবে? না, প্রশ্নের উত্তর হবে অপশান বি, অর্থাৎ মন্দিরের ছাদে যেখানে এক বা একাধিক শিখর বা চূড়া থাকবে সেইগুলোকেই আমরা বলে থাকি রত্ন শৈলী, যেটা মন্দিরের একটা বৈশিষ্ট্য। অনেকটা চালা টাইপের যে হয় না, মন্দিরে দেখবে একাধিক শিখরযুক্ত, বা বাড়ির যে চালা শৈলী যে বিষয়টা, তার অনেকটা কালচার এই মন্দিরের ছাদে উঠে এসেছে। তোমাদের যদি ছবি আমরা দেখাই, যদি ছবি থাকে আমরা দেখাবো ছবির মাধ্যমে। দেখো একটা মন্দির, তো সেখানে দেখো একাধিক চূড়া দেখতে পাচ্ছ। এই দেখো পিছনে আর একটা চূড়া আছে। তো এই ধরনের যে শৈলীগুলো, সেগুলোকে বলা হয় রত্ন শৈলী। একটা ছবির মাধ্যমে তুমি যদি ভিজুয়ালাইজ করে নাও, তোমার বুঝতে খুব সুবিধা হবে। তো এটা একটা রত্ন শৈলী যুক্ত একটা মন্দির, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারলে। তা প্রশ্নের উত্তর কি হবে স্যার? অপশান বি হবে প্রশ্নের উত্তর। এই ধরনের কোশ্চেন তোমাদের আসার প্রচন্ড চান্স আছে, যদি একটু টাফ কোয়েশ্চেন হয় আসতেই পারে। চলো আমরা আজকে 2 নম্বর প্রশ্নে যাব। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীদের মধ্যে ভারতরত্ন পেয়েছেন প্রথম পুরস্কার প্রাপ্ত পণ্ডিত রবিশঙ্কর, লতা মঙ্গেশকর, বিসমিল্লা খান নাকি এম.এস. শুভালক্ষ্মী। তো 4টি অপশান দেওয়া আছে, খুব ভালো করে পড়বে, অ্যান্সার করবে। একটু ট্রিকি কোয়েশ্চেন এটা, ঠিক আছে? প্রত্যেকেই নিজের নিজের গ্রাউন্ডে কিন্তু সেরা, প্রত্যেকেই 4টে যে অপশান আছে গ্রাউন্ডে তারা সেরা। তো কি হবে এখানে? প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন এম.এস. শুভালক্ষ্মী। কর্ণাটকি যে মিউজিক, কর্ণাটকি যে গান, কর্ণাটকি মিউজিক, তার জন্য একবারে লেজেন্ডারি একজন পার্সন, তো এই এম.এস. শুভালক্ষ্মী। তো এর পাশাপাশি যদি আমি দেখি যে ভারতরত্ন যে পুরস্কারটা, এটাও তো খুব একটা ইম্পর্টেন্ট। ভারতের সবথেকে বেসামরিক ক্ষেত্রে হাইয়েস্ট পুরস্কার এই হচ্ছে ভারতরত্ন পুরস্কার। সেই পুরস্কার পেয়েছেন প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে এম.এস. শুভালক্ষ্মী। স্যার কবে পেয়েছেন এটাও স্যার জানার দরকার। না, পেয়েছেন যেটা 1998-এ, 1998 সালে এম.এস. শুভালক্ষ্মী তিনি পেয়েছিলেন কর্ণাটকি সঙ্গীতের জন্য বা কার্নেটিক মিউজিকের জন্য। ক্লিয়ার? পাশাপাশি দেখি পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক, তোমরা জানো পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক, ইনি স্যার কবে পেয়েছেন? না, ইনি পেয়েছেন 1999-এ, 1999 পণ্ডিত রবিশঙ্কর। আর লতা মঙ্গেশকর আর বিসমিল্লা খান সানাই বাদক, আর লতা মঙ্গেশকর তো জানো গানের দুনিয়ার অন্যতম লেজেন্ডারি একজন। এনারা দুজনেই পেয়েছিলেন 2001 সালে। 2001 সালে এনারা পেয়েছিলেন ভারতরত্ন। তাহলে পাশাপাশি অপশানগুলো যদি দেখি, তাদের ভারতরত্ন কোন সময় সেটাও পেলাম। পাশাপাশি উত্তর এটাও হলো এম.এস. শুভালক্ষ্মী যিনি প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে ভারতের সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার সেটা পেয়েছেন এম.এস. শুভালক্ষ্মী। ক্লিয়ার? 1998-এ। বোঝা গেল? আচ্ছা, এবার যদি একটু তোমাদের ছবি দেখাই এনার ছবি যদি একটু তোমরা দেখে নাও, এই হচ্ছে এনার ছবি। তো এনার ছবির সাথে তোমরা একটু ভিজুয়ালাইজ করে নাও, এনাকে একটু চিনে রাখো, কারণ এত বড় একটা একজন লেজেন্ডারি সিঙ্গার, তাই না? চলো আমরা আজকে চলে আসি পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। আজকে 3 নম্বর কোশ্চেন আসার আগে একটা জিনিস বলে রাখি, তোমরা জানো আমাদের অনেকেই তোমরা একটা পিডিএফ আছে, এই পিডিএফটা ক্রয় করেছো এবং অনেকে এখন চাইছো এই পরীক্ষার আর জাস্ট কিছুদিন বাকি, তোমরা চাইছো এই বইটা পেতে। স্যার দামটা আর বিষয়টা যদি একটু মানে ব্যাপারটা করেন, মানে মার্জনা করেন। তো তোমাদের কথা ভেবে আমরা একটা কাজ করেছি, এই দামটা 150 টাকা না রেখে আজ থেকে তোমরা যদি ক্রয় করো এই বইটা, তোমরা এই দামটা পাবে 99। ভালো করে শুনে রাখো,
আজ থেকে তোমরা যদি ক্রয় করো বইটা তোমরা 99-এ পাবে, মানে পিডিএফটা পাবে। আর সেটা পাওয়ার জন্য তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, পিডিএফটার কথা বলতে হবে, আমাদের টিম বাকি কাজটা তোমার সাথে কমিউনিকেট করে দেবে, ঠিক আছে? তো আজ থেকে তোমরা বইটা পাবে 99-এ। এর আগে যারা 150-তে ক্রয় করেছো তারা তো অনেকদিন ধরেই পড়াশোনা করছো, যারা শেষ মুহূর্তে চাইছো বইটা, অনেকেই রিকোয়েস্ট করেছে যে বইটা একটু দামটা স্যার একটু কম্প্রোমাইজ করার জন্য, তো সেই হিসাবে আমরা বিবেচনা করে এটাকে 99-এ রেখেছি। এবার বাকিটা তোমরা ভালো করে পড়ে উপকৃত হও, একটা সিট তোমরা দখল করো, চাকরি দখল করো, এটাই আমাদের আশা তোমাদের জন্য। চলো আমরা আজকে 3 নম্বর কোয়েশ্চেন আসি। ভারতীয় মন্দির স্থাপত্যের নাগারা এই শৈলীটা প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? দেখো এটাও কিন্তু খুব মানে কি বলবো, এটাও প্রিভিয়াস ইয়ারের পরে একটা কোয়েশ্চেন, যে নাগারা যে শৈলী, স্থাপত্য শৈলী, সেটা ভারতীয় মন্দিরের কোথায় দেখা যায়? উত্তর ভারত, উপকূলীয় অঞ্চল, দক্ষিণ ভারত নাকি পূর্ব ভারত কেবল? কোন জায়গাটায় মেনলি এই ধরনের স্টাইল দেখা যায়, তাই তো? খুব ভালো করে মনে রাখবে, নাগারা এই যে শৈলী যেটাকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উত্তর ভারত, মেনলি উত্তর ভারতের হিমালয় থেকে বিন্ধ্য, এই যে উত্তর ভারতের যে অংশটা, এই জায়গায় যে মন্দিরের স্থাপত্য শৈলী সেটা হচ্ছে নাগারা স্টাইলে। তাহলে স্যার দক্ষিণ ভারতে কি আছে? না, দক্ষিণ ভারতে যেটা আছে সেটা হচ্ছে দ্রাবিড়, এটা হচ্ছে নাগারা উত্তর ভারতে, আর দ্রাবিড় যে স্টাইলটা সেটা আছে দক্ষিণ ভারতে। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে। তো নাগারা স্টাইল কোথায় বললাম তাহলে? উত্তর ভারত, অপশান এ হবে তোমাদের রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের ক্ষেত্রে দ্রাবিড়, এটা হচ্ছে রাইট অ্যান্সার হতো, দক্ষিণ ভারত হবে। ঠিক আছে, চলো এবার একটু দেখে নিই নাগারা স্টাইলের যদি মন্দির একটু তোমাদের দেখাই। এরকম নাগারা স্টাইলের একটা মন্দির আমি ছবি দেখিয়ে দিয়েছি। এই ধরনের স্টাইলের মন্দির তোমরা উত্তর ভারতে যারা বেড়াতে গেছো তারা নিশ্চয়ই এই সব মন্দিরের সঙ্গে তোমরা পরিচিত, একটু দেখে নাও। আচ্ছা চলো আমরা আজকে 4 নম্বর কোয়েশ্চেন আসি। 4 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি, দেখো পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকসঙ্গীত ও নৃত্য প্রধানত কোন দেবতার আরাধনার জন্য পরিবেশিত হয়? দেখো গম্ভীরা নৃত্যের একটা ডান্সের একটা ফর্ম আমি পিকচার দিয়ে দিয়েছি তোমাদের, একটা জাস্ট তোমাদের ভিজুয়ালাইজেশন বা তোমাদের মনে রাখার জন্য আমি দিয়ে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে কোন দেবতার উৎসর্গে ওটা উৎসর্গকৃত, তাই তো? দেবী দুর্গা, শিব বা মহাদেব, শ্রীকৃষ্ণ নাকি মনসা দেবী? কার উদ্দেশ্যে গম্ভীরা এই ডান্স বা নৃত্যটা প্রধানত কোন দেবতার আরাধনা? তো প্রথম কথা, এই গম্ভীরা এই যে ডান্সটা স্যার কোথায় প্রসিদ্ধ? ঠিক আছে, তো গম্ভীরা ডান্সটা মূলত মনে রাখবে মালদা ডিস্ট্রিক্ট, এখানে সব থেকে বেশি প্রসিদ্ধ। ক্লিয়ার? এটা তো একটা কোশ্চেন হলো। তার পাশাপাশি যদি বলি স্যার কোন দেবতা বা কোন দেবীর উদ্দেশ্যে, তাহলে স্যার হবে স্যার এটা শিব, বা যেটাকে আমরা বলি মহাদেব। তো মহাদেবের উদ্দেশ্যে হচ্ছে এটা হয়। যারা আমাদের মালদা থেকে স্টুডেন্টরা দেখছো তারা নিশ্চয়ই নিজেরা কানেক্ট করতে পারছে বিষয়টা। তো সেটা হচ্ছে মহাদেব বা শিবের, কারণ মহাদেব বা শিবের আর এক নাম কিন্তু গম্ভীর থেকে এসেছে গম্ভীরা ডান্স। ক্লিয়ার? তো সেখান থেকে এটা উত্তর হবে শিব। সাধারণত তোমরা জানো যে চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তি ওই সময়টা করেই সাধারণত এই গম্ভীরা ডান্স, বা চৈত্র মাসের দিকে এই গম্ভীরা ডান্সের এই দেবতার পূজার উদ্দেশ্যে বা আরাধনা করা হয়ে থাকে। ক্লিয়ার? উত্তর হচ্ছে অপশান বি হবে এখানে। ছবিটা একটু দেখে নাও। আচ্ছা যাবো আমরা পরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল গায়কী সম্পর্কে কোনটা সত্য? দেখো বিভিন্ন ধরনের শাস্ত্রীয় সঙ্গীতের নিয়ে আমি প্রশ্ন রেখেছি আজকে। কেন না, এই ধরনের শাস্ত্রীয় সঙ্গীতগুলোর প্রশ্ন না রাখলে তোমাদের এই যে স্পেশাল জিনিসটা দেওয়া আছে তোমাদের সিলেবাসে, এখান থেকে অনেক জিনিস তোমরা মিস করে যাবে। তো সেই জন্য এখানে কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলো দেখে নেবে। তো খেয়াল এই যে গায়কী, এই গায়কীর সময় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা ভাগ হচ্ছে খেয়াল, সেটা কোনটা? এখানে 4টি অপশান দেওয়া আছে, এখানে দেখানো, ভালো করে পড়ে নাও 4টে অপশান। যে কেবল সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়, না এটি আমির খসরুর সময় জনপ্রিয় লাভ করে, নাকি 3 নম্বর অপশানে কেবল মন্দিরের ভেতরে গাওয়া হতো, নাকি এটি অত্যন্ত কঠোর আর তান ব্যবহারের সুযোগ নেই। এই ধরনের অপশান তোমার দেওয়া আছে। তো জানবে এই যে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল, এটা গায়কী সম্পর্কে 4টে অপশানের মধ্যে অপশান বি যেটা, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। কেন? এই রাইট অ্যান্সারের মধ্যে দেখো তোমরা একজন ব্যক্তির নাম পেয়েছো, তার নাম হচ্ছে আমির খসরু। মনে পড়ছে আমির খসরু? ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। মধ্যযুগের ইতিহাসে তোমরা জানো যে বলবন রাজা ছিল। বলবন থেকে একেবারে তুগলক বংশের যিনি প্রতিষ্ঠাতা, সেই সময়কালের মধ্যে আমির খসরু বিলং করতেন। হিন্দুস্তানের তোতা পাখিও তাকে বলা হয়ে থাকে, জানো তোমরা। তো সেক্ষেত্রে সেই আমির খসরুর সময় এই যে খেয়াল, এই গায়কীটা সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল, বলবন টু একবারে গিয়াসুদ্দিন তুগলক, এই সময়কালের মধ্যে কিন্তু আমির খসরু বিলং করতেন, এবং খেয়াল যে তোমার গায়কী, সেটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল। তো তোমাকে প্রশ্নের উত্তর মনে রাখতে হবে অপশান বি। খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব মানে এই পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আচ্ছা চলো আমরা 6 নম্বর কোশ্চেনে যাব। 6 নম্বর কোশ্চেনটা দেখো, যে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ঘোড়া, যারা বাঁকুড়া থেকে দেখছো পরিচিত,
কোন বিশেষ জনগোষ্ঠীর শিল্পরীতির অংশ এবং এটা কিসের প্রতীক? তো বাঁকুড়ার ঘোড়া, বাঁকুড়া থেকে যারা স্টুডেন্ট আছে আমাদের তারা পরিচিত অবশ্যই। আমরা চারটে অপশান দেখব। দেখি অপশানটা প্রথম আছে এটি মোগল অশ্বারোহী বাহিনীর স্মরণে তৈরি। অপশান বি যদি দেখি, স্থানীয় যে ধর্ম ঠাকুর তার উদ্দেশ্যে নিবেদিত মানত করা বা শ্রদ্ধার প্রতীক, নাকি কেবল ঘর সাজানোর উপকরণ, নাকি 4 নম্বর অপশান কেবল জৈন তীর্থঙ্করদের প্রতীক। খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো, যে বাঁকুড়ার ঘোড়া এটা কোন বিশেষ জনগোষ্ঠীর শিল্পরীতির অংশ? তো তোমরা জানো স্থানীয় যে ধর্ম ঠাকুর বা ধর্মদেবতা তার উদ্দেশ্যে নিবেদিত বা মানত করা। আবার এইটা অনেক সময় হয় মনসা মাতার উদ্দেশ্যে মানত করা হয়, যেখানে ভক্তরা মানত করে, তাদের যদি মানত পূর্ণ হয়ে যায় তারা হচ্ছে এই যে বাঁকুড়ার যে ঘোড়া সেগুলোকে বলি দেওয়ার জন্য। ঘোড়া মানে এখানে কি বলতো, প্রতীকী বলি, মানে অরিজিনাল বলি নয়, প্রতীকী বলি। ঘোড়ার যে বিভিন্ন করা হয় মানে অবয়ব তৈরি করে, সেটাকে প্রতীকী বলি দেওয়া হতো, কারণ ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তো সেই যে বিষয়টা, সেটা বাঁকুড়ার ঘোড়া, তোমরা একটু ছবি দেখাবো বুঝতে পারবে সেই ছবির মাধ্যমে। তো উত্তর হচ্ছে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো ধর্ম ঠাকুর বা হচ্ছে মনসা যে মাতা তার উদ্দেশ্যে শ্রদ্ধার প্রতীক হিসাবে এটা তোমার ব্যবহার করা হয়। যারা এখান থেকে দেখছো তারা নিশ্চয়ই ব্যাপারটা জানো। ক্লিয়ার? চলো আমরা আজকে 7 নম্বর কোশ্চেন যাব। 7 নম্বরে দেখো, একটা ছবিটা দেখো না, ছবিটা একটু দেখে নিয়ে দেখো। ছবিটা যদি দেখাই, এই ধরনের যে স্টাইলগুলো, সেই ধরনের স্টাইলগুলো থাকে, এই ধরনের স্টাইলগুলো। ক্লিয়ার? ছবিটা দেখে নিয়েছো। এবার যাব আমরা এবার পরের কোশ্চেনে যাব। আজকে 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি, 7 নম্বর কোশ্চেন দেখো, সঙ্গীত রত্নাকর গ্রন্থটি কে রচনা করেন, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি আকর গ্রন্থ। তাহলে দেখো, একটা গ্রন্থের কথা বলছে সঙ্গীত রত্নাকর, যেটা ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, সেই শাস্ত্রীয় সঙ্গীতের আকর গ্রন্থ। মানে কি বলবো, ওয়ান অফ দ্য কি বলবো, বেস্ট বা ওয়ান অফ দ্য, তুমি এগুলো প্রথমের দিকের ভিত্তি গ্রন্থ বলতে পারো, আকর গ্রন্থ। তো সেইটা কি, তো একটু ছবিটা দেখিয়ে দিই তোমাদের। ছবিটা যদি দেখাই, দেখো সঙ্গীত রত্নাকর এই যে দেওয়া আছে ছবিটা, সঙ্গীতের একেবারে আকর গ্রন্থ, একবারে মেন বেস যে বুক সেটা বলতে পারো। সেটা বলতে হবে কে রচনা করেছিলেন সঙ্গীতের। তো এখানে দেখো, শাস্ত্রীয় সঙ্গীতের আমির খসরু, সারঙ্গদেব, তানসেন নাকি ভরতমুনি, 4 জন ব্যক্তি, স্পেশাল ব্যক্তি। তো এখানে দেখো, আমি এখানে ছবি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো এখানে সারঙ্গদেব বা SARNGA সারঙ্গদেব দেওয়া আছে। এখানে দেখো বিএ অপশান ইনি। অ্যাকচুয়ালি কেন না, এই বইটার মধ্যে হচ্ছে কর্ণাটকী যে সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীতের মূল ভিত বলা যায় এই বইটা। ঠিক আছে, যে সঙ্গীত রত্নাকর যে বইটা দিয়েছি আমি এখানে, তো সেটা হচ্ছে কর্ণাটকী আর হিন্দুস্তানি সঙ্গীতের মূল ভিত্তি, তাই না? তাহলে যেটা মূল ভিত্তি, যেখান থেকে সবাই শিখছে, যেখান থেকে রুট মানে শেখার যে রুট আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, তো সেই যে বইটার যিনি রচনা করেছিলেন তিনি হলেন সারঙ্গদেব। খুব ভালো করে মনে রেখো। আমির খসরু সম্পর্কে আগে আমি কোশ্চেনে বলেছি অলরেডি। তানসেন, ইনি একজন বিখ্যাত নবরত্ন সভার একজন ব্যক্তি। নবরত্ন আকবরের যে নবরত্ন সভা ছিল, তো আকবরের নবরত্ন সভার একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে তানসেন, সঙ্গীতজ্ঞ। আর ভরতমুনি, ইনিও একজন বিখ্যাত নাট্যকার। ভরতমুনি বিখ্যাত নাট্যকার। এনার নাম অনুসারে, ভরতমুনির নাম অনুসারে ভারতনাট্যম যে নৃত্য, তার যে বিভিন্ন অঙ্গভঙ্গি বা আঙ্গিক প্রকাশ, সেই বিষয়টা কিন্তু ভরতমুনির কাছ থেকেই বা তার থেকেই এসেছে বলে অনেকে মনে করেন। ক্লিয়ার? তাহলে বাকি অপশানগুলো এটা, উত্তর কিন্তু অপশান হবে বি, যে এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার মেইন যে রচয়িতা তিনি হলেন অপশান বি এ তার উত্তর আছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো আমরা যাব আজকে 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন ভেরি ইন্টারেস্টিং। কোন রাজ্যে কালিদাস উৎসব পালিত হয়? এখন কালিদাস উৎসব বললে তোমার মনে হতে পারে হঠাৎ করতে কালিদাস উৎসব বলে এটা বাঙালি শোনাচ্ছে এরকম, কিন্তু না। কালিদাস উৎসব দেখো পশ্চিমবঙ্গ অলরেডি তোমাদের অপশানে দিয়েছি আমি, কিন্তু উত্তর কি হবে স্যার, কালিদাস উৎসব ওখানে না স্যার, উত্তর কোথায় হবে, মহারাষ্ট্র। তো কালিদাস উৎসব যেটা হচ্ছে মহারাষ্ট্রের হয়। মহারাষ্ট্রের কালিদাস উৎসব হয়, মনে করা যায় মহারাষ্ট্রের যে একটা জেলা আছে সেটা হচ্ছে নাগপুর। মহারাষ্ট্রের নাগপুর বলে একটি জেলা আছে, ওখানে মানে নাগপুর জেলার মধ্যে একটা ছোট্ট রামটেক সম্ভবত জায়গাটার নাম। তো সেইখানে থাকা অবস্থায় তিনি নাকি মেঘদূতম যে কাব্য, সেই কাব্যটা রচনা করেছিলেন। মেঘদূতম যে কাব্যটা সেটা রচনা করেছিলেন। সেই জন্য কালিদাস উৎসব ওই জায়গায় খুব ফেমাস, স্পেশালি মহারাষ্ট্রে ফেমাস। আবার নাগপুর জেলার ওই যে জায়গাটা বললাম, তো সেখানে খুব ফেমাস কালিদাস উৎসব, এই জন্যই পালন করা হয়ে থাকে। ঠিক আছে, বাকি অপশানগুলো তো এখানে হবে না, পশ্চিমবঙ্গ হবে না, কেরালাও তোমাদের এখানে হবে না। ঠিক আছে, চলো ওই উৎসবের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই উৎসবের একটা ঝলক, একটা ছবি, এই হচ্ছে ছবিটা একটু দেখে নিন। ক্লিয়ার? তো যাব আমরা পরের কোশ্চেন। তো পরের কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন, এবং 9 নম্বর কোশ্চেনটা যদি দেখি তাহলে দেখো, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী দুটি প্রধান ফুটবল ক্লাব কোনটি, যাদের লড়াই ডার্বি নামে পরিচিত?
খুব ইম্পর্টেন্ট ডার্বি ফুটবলের মানে কি বলবো, যে দুটো ক্লাবের এখানে দেখো চারটি অপশান দেওয়া আছে, তো প্রধান দুটো ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব, ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বলেছে। তো চারটে অপশনের মধ্যে তোমাদের কি মনে হচ্ছে? ডার্বি নামে পরিচিত, ডার্বি গেম হয়, নিউজ পেপার খবরে সব দেখে থাকো। তো উত্তর এখানে কি হবে? মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। খুব মানে খুব বলবো খুব ফেমাস দুটো ক্লাব, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। আর কলকাতায়, বিশেষ করে ভারতের ক্ষেত্রে কলকাতায় হচ্ছে ফুটবলের তুমি জন্ম বলতে পারো। কলকাতা মানে ফুটবলের যে ক্রেজ কলকাতায় রয়েছে, তো সেই হিসাবে দুটো ক্লাব কিন্তু খুব বিখ্যাত ক্লাব। তো তাদের যে মেন যে ম্যাচ সেটা হচ্ছে ডার্বি নামে পরিচিত। তো উত্তর হবে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। ঠিক আছে, বাকিগুলো এখানে অপশানে হচ্ছে না। তো চলো আমরা একটু পরে কোয়েশ্চেনে চলে আসি, 11 নম্বর কোয়েশ্চেন। তো 11 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রধানত কোন ধরনের চলচ্চিত্রকে গুরুত্ব দেয়? তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়ে থাকে তোমরা নন্দন চত্বরে হয়ে থাকে জানো, তো সেখানে কোন ধরনের ফিল্মকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়? এখানে দিয়েছে তোমাদের জন্য যে শুধুমাত্র বাণিজ্যিক হিন্দি চলচ্চিত্র, নাকি আন্তর্জাতিক ও জাতীয় স্তরের শৈল্পিক চলচ্চিত্র, বাংলা অ্যাকশন চলচ্চিত্র, নাকি শিশুদের চলচ্চিত্র, কোনটার উপর স্পেশালি গুরুত্ব দেওয়া হয়? তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা মূলত যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিভিন্ন শৈল্পিক বিভিন্ন যে এগুলো সেটা বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে শিল্প আছে এরকম। তো নন্দন চত্বরে হয়ে থাকে কলকাতায়, তোমরা জানো এটা সম্ভবত কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 1995 থেকে শুরু হয়েছে, 1995 থেকে শুরু হয়েছে, প্রতি বছরই হয়। আর এখানে এই ধরনের সিনেমাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই স্পেশাল স্পেশাল যারা মানে স্পেশাল স্পেশাল মানুষদের এখানে আনা হয়, ইনভাইট করা হয় এবং খুব মহা সমারোহের সঙ্গে এই এই মানে প্রোগ্রামটাকে গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার? তো যাবো আমরা পরের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন মিষ্টিকে বাংলার রসগোল্লার আদি ভূমি হিসাবে ধরা হয়? দেখো এবার রসগোল্লার আমি ছবি দিয়ে দিয়েছি, তোমাদের একটু লোভ টোপ ধরে গেলেও হতে পারে, কিছু অসুবিধা কিছু নেই। পড়তে পড়তে যদি একটু খাওয়া দাওয়ার কথা হয় অসুবিধা কোথায়? অসুবিধা কিছু নেই। দেখে নাও চারটি অপশান তোমাদের জন্য, জয়নগরের মোয়া, কৃষ্ণনগরের সরভাজা, নবদ্বীপের লাল দই, নাকি ফুলিয়া অর্থাৎ নদিয়ার রসগোল্লা। তো এখানে কোনটা হবে? বাংলার যে রসগোল্লার আদি ভূমি, রসগোল্লা নিয়ে অনেক গল্প আছে, তো আদি ভূমি হিসাবে নদিয়ার যে ফুলিয়া তার রসগোল্লা এখানে বলা হয়। যদিও অনেক কথা প্রচলিত আছে যে কলকাতার নবীনচন্দ্র দাসের যে স্পঞ্জ রসগোল্লা, তার আগেও নবদ্বীপের ফুলিয়া, নবদ্বীপ মানে নদিয়ার যে নবদ্বীপ আর ফুলিয়া এক ধরনের রসগোল্লা পাওয়া যেত, তার নাম হচ্ছে ডেলা রসগোল্লা, ডেলা। ঠিক আছে, তো সেই ধরনের একটা রসগোল্লা, এটা একটা গল্প আছে। এরপরেও আর একটা গল্প আছে যে ফুলিয়াতি হারাধন ময়রা বলে কোন একজন ব্যক্তি, তিনি নাকি প্রথম রসগোল্লা বানিয়েছিলেন, মানে মিষ্টি প্রস্তুতকারক বলতে পারো। তো নানান রকম গল্পের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে নদিয়ার ফুলিয়ার রসগোল্লা কোথাও না কোথাও একটা তার ঐতিহাসিক মানে একটা সংযোগ রয়েছে। তো সেই হিসাবে বাংলার রসগোল্লার যে আদিভূমি যদি বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুলিয়ার নদিয়ার রসগোল্লায় তুমি অ্যান্সার করবে এখানে। ক্লিয়ার? আচ্ছা দেখো ছবি দেখে নিয়েছো, চলো খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে 12 নম্বর কোয়েশ্চেন দেখি। তো 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন মন্দির স্থাপত্যে পঞ্চরত্ন শৈলী বা 5টি চূড়া বিশিষ্ট দেখা যায়? তো 5টি চূড়া আছে এই ধরনের পঞ্চরত্ন শৈলী পশ্চিমবঙ্গের কোন মন্দিরের স্থাপত্যে আছে? চারটে অপশান, কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দির, নাকি বিষ্ণুপুরের মন্দির এবং তারকেশ্বর মন্দির। যারা এই ধরনের মন্দিরগুলোতে ভিজিট করেছো, গেছো কোনো না কোনো সময়, তারা অবভিয়াসলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে অলরেডি, তবু বলে দিচ্ছি উত্তরটা কি হবে। বিষ্ণুপুরের যে মন্দির, বিষ্ণুপুরের আমি ছবি দেখাবো তোমাদের, তো সেখানে তোমরা দেখবে 5টি চূড়া বিশিষ্ট এরকম শৈলী বা পঞ্চরত্ন শৈলীর এরকম মন্দির তুমি দেখতে পাবে। একটা ছবি দেখাই বুঝতে পারবে। দেখো ছবিটা একটু দেখে নাও। দেখো যারা গেছো বা যারা গিয়েছো কোনো সময় তারা এই ধরনের দেখতে পাচ্ছ, দেখো 5 এখানে দেখো চূড়া বিশিষ্ট সব মন্দির আছে। তো এই ধরনেরগুলো তোমরা দেখতে পাও। এটা মেনলি কোথাকার না বিষ্ণুপুরের মন্দির সমূহ। এখানে তারকেশ্বর মন্দির, কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির যারা দেখেছো তারা এই ধরনের স্টাইলটা দেখতে পাবে না। ক্লিয়ার? চলো আমরা যাবো এবার 13 নম্বর কোয়েশ্চেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? ভালো কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস, সেই উপন্যাসের নামেই সত্যজিৎ রায় একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, মানে নামটাও সেম রেখেছিলেন। সেটা কোনটা হবে? গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, নাকি যোগাযোগ? চারটি অপশান তোমাদের কাছে আছে। এবার দেখো ভালো করে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটার নাম সেটা হচ্ছে ঘরে বাইরে একটা উপন্যাস, আবার গোড়াও আছে। কিন্তু ঘরে বাইরে উপন্যাসটি সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন, মানে তার রচিত বা তার প্রযোজিত পরিচালিত ছবি হচ্ছে ঘরে বাইরে। তিনি নামটাও রেখেছিলেন ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসটাও ঘরে বাইরে। তাহলে উত্তরটা এখানে কি হবে? ঘরে বাইরে। বাকি হচ্ছে গোড়া, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত নয়। ক্লিয়ার? তো উত্তরটা এখানে অপশান হবে বি,
বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা যাব এবার পরের কোশ্চেনে যদি যাই। তো তার আগে দেখে নাও, পরের কোশ্চেনে যাওয়ার আগে ঘরে বাইরে এখনো ছবি আমি একটা দেখো সেই সময়ের দিয়ে দিয়েছি, খুব পুরানো একটা সিনেমা, তো সেই সিনেমার একটা ছবি তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নাও। আচ্ছা, যাব আমরা পরের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে গৌড়বঙ্গের বিখ্যাত খাবার কোনটি? দেখো রসগোল্লার একটা বললাম খাবার অলরেডি, আবার একটা তোমাদের সামনে চলে এসেছে খাবার নিয়ে একটা সম্পর্কিত একটা কোশ্চেন এই ধরনের, যে গৌড়বঙ্গ মানে আমাদের যারা দেখছো, স্পেশালি যারা দেখছো, গৌড়বঙ্গ মানে হচ্ছে মালদা, ঠিক আছে, ওই সাইডটা স্পেশালি। তো যারা ওখান থেকে দেখছো আমাদের স্টুডেন্টরা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের ওখানকার বিখ্যাত খাবার। তো যারা জানো, তা যারা জানো না তারা জেনে না, উত্তর হচ্ছে চমচম। ওখানকার বিখ্যাত খাবার যেটা হচ্ছে চমচম। স্যার এগুলো কি পরীক্ষায় পড়বে? না পড়ার কিছু নেই, কারণ কালচারের মধ্যে ইন্ডিয়ান কালচার, ওয়েস্ট বেঙ্গল কালচার দুটোকে স্পেশালাইজভাবে সিলেবাসে দেওয়া হয়েছে, স্পেশালাইজেশন করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। ক্লিয়ার? ভালো করে শোনো এবার। তো চমচম, একটু চমচমের আমরা ছবি দেখে নিই। খাবার দাবার একটু বেশি আজকে দিয়েছি ছবি এই বিষয়ে। দেখো চমচমের ছবি যারা দেখো দেখে দাও। খাবার দাবার খিদে টিদে পেয়ে গেলে বাড়িতে একটু খেয়েও না, একটু জাস্ট মজা করছি বিষয়টা, ঠিক আছে? চলো আজকের পরের কোশ্চেনে যদি চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে 15 নম্বর কোশ্চেন, মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প কোনটি? 4টি অপশন তোমাদের কাছে, কাঠের পুতুল, পাথরের মূর্তি, জামদানি শাড়ি নাকি সোলার কাজ। তা মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প, বিখ্যাত বলেছে, হ্যাঁ, বিখ্যাত হস্তশিল্প হলে উত্তর হবে সোলার কাজ। সোলার কাজে কিছু নমুনাও আমি দেখাবো। তো সোলার কাজ আছে মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প। ক্লিয়ার? এর পাশাপাশি আরও অন্যান্য কাজে হয়, যেমন হাতির দাঁতের ওপর বা অন্যান্য নানা রকম শাড়ির ওপর কাজকর্ম হয়ে থাকে। তো একটু দেখাই সোলার কাজের ওপর কী ধরনের কাজ ওখানে হয়ে থাকে। দেখো কত সুন্দর জিনিসটা দেখতে লাগছে। সোলার কাজের ওপর তৈরি মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প। দেখো নানান রকমভাবে ওখানে দেখো একটা নৌকার মতো প্রকাশ পাচ্ছে, যেখানে দেখো অসংখ্য মাঝি দাঁড় নিয়ে সব সোলার কাজ, কিন্তু এগুলো খুব ভালো করে মনে রাখবে। তো সোলার কাজের জন্য বিখ্যাত এইটা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি একটু, সেটা হচ্ছে যে কাঠের পুতুল। কাঠের পুতুলের যে কাজ হয় সেটা পূর্ব বর্ধমানে একটা জায়গা, পূর্ব বর্ধমানের নতুন গ্রাম, কাঠের নতুন গ্রাম, ঠিক আছে, যেখানে কাঠের পুতুলের ওপর নানান রকম হস্তশিল্প বা কারুকার্য হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল, ছবিটাও দেখে নিয়েছো। যাব আমরা 16 নম্বর কোশ্চেন। বাংলার নব্য মুসলিম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ কোনটি? বাংলার নব্য মুসলিম স্থাপত্যের চমৎকার উদাহরণ হাওড়া ব্রিজ, হুগলির ইমামবাড়া, মার্বেল প্যালেস নাকি শান্তিনিকেতন। কোনটা এখানে অপশনে উত্তর হবে? দেখো হাওড়া ব্রিজ তো হবে না, প্রথমেই কাটা। শান্তিনিকেতনও হচ্ছে না, দুটো তো এমনি চলে গেল। বাকি রইল হুগলির ইমামবাড়া আর মার্বেল প্যালেস, কোনটা? তাই তো? তাহলে উত্তর হচ্ছে, যারা হুগলির ইমামবাড়া গেছো কোনোদিন ঘুরতে, তো তারা নিশ্চয়ই জানো ওখানে নব্য মুসলিম স্থাপত্য, তার পাশাপাশি মুঘল আর ইউরোপীয়দের যে কালচারের যে প্রকার, সেটা এইগুলো সব কিন্তু ফুটে উঠেছে ইমামবাড়াতে। তারপর টাওয়ার ক্লক দেখতে পাবে, যারা গিয়ে থাকবে তারা দেখে থাকবে ওটা। তো টাওয়ার ক্লকও দেখতে পাবে। তো হুগলির ইমামবাড়া যেটা হচ্ছে নব্য মুসলিম স্থাপত্যের একটা চমৎকার উদাহরণ। ক্লিয়ার? তো চলো একটা ছবি আমি দেখে দিই এখানে তোমাদের। ছবি যারা গেছো ছবিটার সঙ্গে পরিচিত আশা করি। হুগলির ইমামবাড়া যারা ঘুরতে গেছো, ব্যান্ডেল থেকে ইমামবাড়া ওইদিকে যায়, অনেকেই বেড়াতে যায়। ব্যান্ডেলের যে চার্চ আছে সেখান থেকে ইমামবাড়া অনেকেই ঘুরতে গিয়ে থাকে অনেকেই, ঠিক আছে? চলো আমরা যাবো এবার আজকের 17 নম্বর কোশ্চেন। কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? খুব ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে। কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? তো উদাহরণ কি হবে স্যার? কলকাতা। কারণ আমি বলেছিলাম যে কলকাতাতেই প্রথম 1872 সালে কলকাতাতেই তোমার হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম ফুটবল ক্লাব তৈরি হয়েছিল। এশিয়ার মধ্যে প্রথম ফুটবল ক্লাব কলকাতা। তা কলকাতায় ফুটবলের একটা আলাদাই ক্রেজ। তো সেই হিসাবে ভারতীয় ফুটবলের মক্কা যদি বলা হয় তো সেটা হবে উত্তর কলকাতা। তাছাড়া কলকাতায় আমি আগে একটা কোশ্চেন করলাম যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এদের যে মধ্যে যে খেলা হয়, সেই ডার্বি, বিখ্যাত খেলা সব হয়ে থাকে। তো উত্তর হচ্ছে এখানে কলকাতা। ক্লিয়ার? বাকিগুলো তো হচ্ছে না। চলো আমরা চলে আসি এবার 18 নম্বর কোশ্চেনে যদি চলে আসি আজকে। 18 নম্বর কোশ্চেন বলছে বাংলার যে রক মিউজিক, সেই রক মিউজিকে ফসিলস কিসের প্রতীক? দেখো রক মিউজিকে ফসিলস কিসের প্রতীক, ঠিক আছে, এইটা জিজ্ঞেস করেছে। তো সেটা থেকে কি ভজন হতে পারে? তো ভজন তো হচ্ছে না। রবীন্দ্রসঙ্গীতও হচ্ছে না অপশন অনুযায়ী। তাহলে ধ্রুপদী সঙ্গীত আর ব্যান্ড সংস্কৃতি, তাই তো? তো রক মিউজিকের সঙ্গে যারা পরিচিত, রূপম ইসলাম নাম শুনেছো, ফসিলসের সঙ্গে জড়িত ছিলেন, বিখ্যাত একজন। তো সেখানে উত্তর হচ্ছে কি ব্যান্ড সংস্কৃতি। ব্যান্ডের যে আমরা মিউজিক শুনে থাকি, গান শুনে থাকি, তো তার মধ্যে একটা কিন্তু ফসিলসের গান, রূপম ইসলাম খুব বিখ্যাত। তো সেইটা উত্তর হচ্ছে সি। চলো আজকের 19 নম্বর কোয়েশ্চেন।
19 নম্বর কোশ্চেন হচ্ছে ঋত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, চলচ্চিত্র নিয়েও কিন্তু কোশ্চেন আসে, মেঘে ঢাকা তারা কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি? তো ঋত্বিক ঘটক একজন কি বলবো সত্যজিৎ রায় যেই সময়ে ছিলেন সেই সময়কারী একজন পরিচালক, খুব বিখ্যাত পরিচালক। তো তার একটা সিনেমা যেটা হচ্ছে মেঘে ঢাকা তারা, সেই সিনেমার প্রেক্ষাপট কি ছিল? একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। 4টি অপশন তোমাদের সামনে, দেখো সিপাহী বিদ্রোহ, আচ্ছা সিপাহী বিদ্রোহ, এখানে এটা ডবল হয়ে গেছে, সিপাহী বিদ্রোহ, 1943-এর মন্বন্তর, 1971 মুক্তিযুদ্ধ, নাকি দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। দেখো 4টে অপশনই তোমার কিন্তু ঐতিহাসিক অপশন, তাই তো? কিন্তু এই সিনেমায় যেটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে দেশভাগ ও উদ্বাস্তু সংস্থা। কোন সময় স্যার? যখন 1947-এর দেশ আমাদের স্বাধীন হয়, তো সেই সময় দেশভাগকে কেন্দ্র করে আর উদ্বাস্তুর যে সংস্থা, এপার থেকে ওপার, ওপার থেকে আসা মানুষের যে এরকম মানুষ যেরকম হয়রানির শিকার হয়েছিল, তো সেই সমস্ত মানুষের দুঃখ কষ্ট সব কিছুকে নিয়ে এই সিনেমায় তুলে ধরা হয়েছিল। উত্তর এখানে অপশন হবে অপশান ডি, যেখানে মেঘে ঢাকা তারা সিনেমার প্রেক্ষাপট সেটাই। ক্লিয়ার? বাকিগুলো তো হচ্ছে না। তো এখানে যদি কোনো ছবি থাকে, দেখো ছবিটা একটু দেখে নাও মেঘে ঢাকা তারা, যেখানে দেখো একটা আমি তোমাদের ছবি দিয়ে দিয়েছি, ছবিটার একটু প্রেক্ষাপটটা দেখে নাও। ক্লিয়ার? দেখে নাও। এবার তারপরেই চলো আজকের 20 নম্বর কোয়েশ্চেন কি বলছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অনুষ্ঠিত কোন মেলাটি উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় মেলা? ঠিক আছে, তো জলপাইগুড়ি থেকে যারা আমাদের দেখছো ভিডিওটা ক্লাসটা, তো তারা 4টি অপশান পড়ে তোমরা উত্তর দিয়ে দেবে অবভিয়াসলি। ঠিক আছে, তো দেখো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বলছে, তাহলে গম্ভীরা তো হবে না, এইমাত্র বললাম গম্ভীরা রিলেটেড টু মালদা, মালদা ডিস্ট্রিক্ট, তো এটা হচ্ছে না। বাকি দেখো বাকি অপশান 3টের মধ্যে তো উত্তরবঙ্গের কোনটা খুব জনপ্রিয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে, সেটা হচ্ছে উত্তর হবে সি, জলপেশ মেলা। জলপেশ মেলা, তো সেটা কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, যারা ওখানকার স্থানীয় আছো তারা নিশ্চয়ই জানো। তো এই মেলাটা উত্তরবঙ্গে খুব কিন্তু বিখ্যাত একটা মেলা, রাস মেলা, বৌদ্ধ মেলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে থাকে, বাট ময়নাগুড়ি স্পেশালি বলে দিচ্ছে জলপাইগুড়ি জেলা, তো সেখানে হবে জলপেশ মেলা। ক্লিয়ার? দেখে নাও। যদি দেখো সেই মেলারই একটা দৃশ্য আমি তোমাদের তুলে ধরেছি, জলপেশ মেলা, যে জলদেবতা, সেই জলদেবতার উদ্দেশ্যে কিছু একটা মানে জলের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, জলের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা করেছিলেন সম্ভবত মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ করেছিলেন যখন তোমার ঢাকা থেকে মুর্শিদাবাদে, ঢাকা থেকে মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদে যখন রাজধানী ট্রান্সফার করেছিলেন না, সেই সময় তিনি এই জলপেশ মেলা বা জলপেশ মেলার আয়োজন করেছিলেন, যেটা পরবর্তীকালে হিন্দু আর মুসলিম দুটো সংস্কৃতির মধ্যে মিশে যায়। ক্লিয়ার? তো জলদেবতাকে উদ্দেশ্য করে জল থেকে যে বিপদ, সেই বিপদ থেকে মুক্তির জন্য সেই মেলার আয়োজন হয়েছিল, সেটার নাম হচ্ছে জলপেশ মেলা। ক্লিয়ার? বলে দিলাম। নেক্সট পরের কোয়েশ্চেন, 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে কে অস্কার পুরস্কার যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন? খুব ভালো কোয়েশ্চেন, একটু ট্রিকি। গুলজার, সত্যজিৎ রায়, এআর রহমান আর ভানু আথাইয়া। ভালো করে শুনবে এটা। প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে যদি বলতো, তাহলে কিন্তু ভানু আথাইয়া হতো 1983-তে। ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তাহলে উত্তরটা কি হবে স্যার? না সেটা উত্তরটা হবে সত্যজিৎ রায়। কবে? 1992-তে। দুটো জিনিস ভালো করে বোঝো, যে অস্কার পেয়েছিলেন কোনো একটা বিভাগে, তাহলে হতো ভানু আথাইয়া 1983 গান্ধী ফিল্মের জন্য কস্টিউম ডিজাইনে। কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট যদি বলে, তাহলে কিন্তু সত্যজিৎ রায় হয়েছিল 1992-তে। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। ভিডিও কনফারেন্সিং যেতে পারেননি ওখানে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে কিন্তু, তিনি কলকাতার হসপিটালে ভর্তি ছিলেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকেই সম্মান জানানো হয়েছিল, এই পুরস্কার দেওয়া হয়েছিল 1992-তে। তো প্রশ্নটা এই জন্যই ট্রিকি হয়ে গেছে একটু। বাকি গুলজার আর এআর রহমান এনারা অনেক পরে পেয়েছেন, যেটা তোমরা একটা সেই গান ছিল জয় হো বলে একটা গান ছিল, স্লাম ডগ মিলিনিয়ার একটা সিনেমা ছিল 2009-এ, তো সেই সিনেমার সঙ্গীতের জন্য গুলজার সাহেব আর এআর রহমান পেয়েছিলেন, সেটা অনেক পরে। এখানে উত্তর হবে কিন্তু অপশান বি। ক্লিয়ার? চলো যদি ছবি থাকে আমরা একটু ছবি দেখে নিই। এই সেই বিখ্যাত সেই মানে পুরস্কার তিনি যখন নিচ্ছিলেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, হসপিটালে তিনি আছেন সেই অবস্থা, তার পিকচার এখানে। পরবর্তীকালে তিনি মারা যান, তো এই বিষয়। চলো আমরা যাবো এরপর 22 নম্বর কোশ্চেনে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কোন উৎসবের সময় ভেলা ভাসানো বা বেড়া উৎসব হয়ে থাকে? ভেলা ভাসানো বা বেড়া উৎসব, যেটা কোথাকারের পার্টিকুলার উৎসবটা কোথায়? না পার্টিকুলার মুর্শিদাবাদ জেলা। ঠিক আছে, তো সেখানে একটা উৎসব হয়ে থাকে, এটা স্পেশালি মুর্শিদাবাদ জেলাতেই হয়ে থাকে। এটা হয়ে থাকে অপশান ডি হবে এখানে। যারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো এই ধরনের উৎসবের সঙ্গে তোমরা পরিচিত, এই উৎসবের নাম তোমরা শুনে থাকবে। তো ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসবটা হয়ে থাকে ভেলা ভাসানো বা বেড়া উৎসব।
ক্লিয়ার? চলো বাকিগুলো তো হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখবো, এই দেখো সেই উৎসবের একটা ছবি আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য, সেই ছবিটা একটু দেখে নাও। আচ্ছা, যাবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আজকে 23 নম্বর কোশ্চেন কি বলছেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে পুতুল নাচের শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহর পুতুল নাচের শহর নামে পরিচিত? শান্তিনিকেতন, নবদ্বীপ, বিষ্ণুপুর নাকি কৃষ্ণনগর? এই তো চারটে অপশন দেওয়া আছে। দেখো, শান্তিনিকেতন তাঁতের শাড়ি আছে, নবদ্বীপ ধাম বিখ্যাত, বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর টেরাকোটা শিল্প। তাহলে উত্তর কি হবে স্যার? উত্তর হবে পুতুল নাচ, যেটা হচ্ছে কৃষ্ণনগর। উত্তর হবে নদিয়ার কৃষ্ণনগর, যেটাকে বলা হয় পুতুল নাচের শহর। বাকিগুলো বলে দিলাম, টেরাকোটা শিল্প, শান্তিনিকেতনের তাঁতের শাড়ি আর নবদ্বীপ ধাম। আচ্ছা, যাব আমরা পরের কোশ্চেনে। তার আগে দেখে নাও পুতুল নাচ, যারা দেখোনি পুতুল নাচ অনেকেই দেখে থাকবে। আজকালকার দিনে বিভিন্ন প্রোগ্রামে পুতুল নাচের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করানো হয়ে থাকে পুতুল নাচে। যারা দেখোনি তারা এক ঝলক ছবিটা দেখে নাও, আর যারা চাক্ষুষ করেছো তারা তো পুতুল নাচের একটা কাহিনী থাকে, সেই কাহিনী বর্ণনা করা হয়, খুব সুন্দর লাগে দেখতে। যদি ভবিষ্যতে তোমাদের সময় হয় বা ভবিষ্যতে তোমাদের সে সুযোগ থাকে, তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্সটা নিয়ে নিও। চলো আজকে 24 নম্বর কোশ্চেন। দক্ষিণ ভারতের জনপ্রিয় উৎসব ওনাম ফেস্টিভ্যাল কোন পৌরাণিক রাজার প্রত্যাবর্তনের স্মরণে পালিত হয়? ওনাম ফেস্টিভ্যাল যেটা হয়ে থাকে তোমার, ওনাম খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, কেরালার ওনাম ফেস্টিভ্যাল, কেরালা। প্রশ্নটা ওখানে দেয়নি, প্রশ্নটা দিয়েছিল কোন একটা পৌরাণিক কাহিনী আছে, তো কোন রাজার প্রত্যাবর্তনের পৌরাণিক কাহিনী আছে? তো রাজা রামচন্দ্র, রাজা বলি, রাজা হরিশ্চন্দ্র নাকি রাজা দশরথ? খুব ভালো করে মনে রাখবে প্রশ্নের উত্তরটা হবে রাজা বলি। এর পৌরাণিক অনেক কাহিনী আছে, সেই কাহিনী অনুসারে তুমি মনে রাখবে ওনাম তো কেরালার সঙ্গে যুক্ত, তার সাথে রাজা বলির প্রত্যাবর্তনের জন্য এটা একটু মনে রাখবে। ট্রিকি কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন, তো একটু মনে রেখো এটা, কারণ কোন ধরনের কোয়েশ্চেন আসবে আমরা কেউ জানি না। তো এই ধরনের যা যা আছে সবগুলো করানোর চেষ্টা করছি তোমাদের। চলো আমরা বাকি একটু, আচ্ছা ওনাম ফেস্টিভ্যালের দেখো একটা ছবি এখানে দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে, বোট রেসিং টেসিং সব হচ্ছে, এগুলো দেওয়া আছে। চলো নেক্সট পরের কোশ্চেন। 25 বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে হীরক রাজার চরিত্রকে অভিনয় করেছিলেন। যারা সিনেমাটা দেখেছো আজকালকার দিনে রিলেও এইসব সিনেমার বিভিন্ন ক্লিপ চলে আসে। তো এখানে যে হীরক রাজার দেশে বিখ্যাত গুপি গাইন বাঘা বাইন যে সত্যজিৎ রায়ের পরিচালনায় আছে, তারই যে দ্বিতীয় ছবিটা, মানে ওই সিরিজের সেকেন্ড ছবি হচ্ছে হীরক রাজার দেশে, গুপি গাইন বাঘা বাইনের সেকেন্ড সেটা সেখানে বলতে হীরক রাজার চরিত্রে কি অভিনয় করেছিলেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, তপন চ্যাটার্জি নাকি উৎপল দত্ত? যারা দেখেছো সিনেমাটা তারা তো একেবারে সাথে সাথে সঙ্গে সঙ্গে উত্তর করে দেবে যে হীরক রাজার চরিত্রে, সেই বিখ্যাত চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত। ঠিক আছে, পাশাপাশি বাকি অপশনগুলো একটু বলি। গুপি গাইনের চরিত্রে, গুপি গাইন যেটা আমি এইমাত্র বললাম, গুপি গাইন বাঘা বাইন বললাম, তো এনার চরিত্রে তপন চ্যাটার্জি, আর বাঘা বাইনের চরিত্রে রবি ঘোষ অভিনয় করেছিলেন, দুই বিখ্যাত অভিনেতা। তার সাথে উৎপল দত্ত, যিনি হীরক রাজার দেশে হীরক রাজার চরিত্রে অভিনয় করেছিলেন। আর সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি করেছিলেন একজন শিক্ষক হিসাবে, একজন অভিজ্ঞ বিদ্রোহী শিক্ষক হিসাবে রোল প্লে করেছিলেন। অসাধারণ সিনেমা, পারলে দেখুন। নেক্সট দেখো সেই ছবি, তারই একটা ছবি আমি দিয়ে দিয়েছি, সেই বিখ্যাত ছবি। ক্লিয়ার? চলো আজকের 26 নম্বর কোয়েশ্চেন। প্রথম ভারতীয় নারী হিসাবে কে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তা দাদা সাহেব ফালকে যে পুরস্কারটা, সেটা 1969 থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সেখানে দাদা সাহেব ফালকে হিসাবে প্রথম যে পুরস্কার, প্রথম বছরই যিনি পেয়েছিলেন তিনি হলেন দেবিকা রানী। ইনি পেয়েছিলেন 1969-এর প্রথম বছরই ইনি পেয়েছিলেন দাদা সাহেব পুরস্কার, ফালকে পুরস্কার, যেটা ভারতীয় সিনেমা ফিল্মের সেরা পুরস্কারের মধ্যে একটি, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, দেবিকা রানী। বাকিরা অন্য সময় পেয়েছিলেন, বাট প্রথম যিনি পেয়েছিলেন তিনি হলেন দেবিকা রানী, 1969। খুব ভালো করে মনে রেখো এটা। নেক্সট আমরা যাব দেবিকা রানীর যদি একটু ছবি দেখে নিই আমরা, এই হচ্ছে উনি যে সময় তিনি বিভিন্ন আচ্ছা এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। চলুন এবার চলে আসবো আমরা 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন বলছে, বিখ্যাত চলচ্চিত্র অপুর সংসারের কোন কালজয়ী অভিনেতা বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল? আচ্ছা, তো এই ফিল্মের মাধ্যমে চারটে অপশনের মধ্যে কোন ব্যক্তির অপুর সংসারে এই সিনেমাতে অভিষেক ঘটেছিল, মানে প্রথমবার এসেছিলেন বা অভিনয় করতে এসেছিলেন? তো বিকাশ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার নাকি উৎপল দত্ত? তো মনে রাখবে অপুর সংসার যে সিনেমাটা রিলিজ হয়েছিল 1959-এর সিনেমা, সত্যজিৎ রায় পরিচালিত। এবং দেখো সেখানে সিনেমায় প্রথম যে ব্যক্তির অভিষেক ঘটেছিল তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমার মাধ্যমেই তার অভিষেক ঘটেছিল, অপুর সংসার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল। একটু ছবি দেখবো, বাকিগুলো তো হচ্ছে না। তো ছবি যদি থাকে দেখে নাও, সেই সময়কার অর্থাৎ ইয়াং সৌমিত্র চট্টোপাধ্যায় সেই সময়কার তার একটা ফুটেজ আমি দেখিয়ে দিলাম। চলো আমরা 28 নম্বর কোয়েশ্চেনে আসি।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকনাট্য যাত্রাপালা শুরুর আগে যে বাদ্যযন্ত্রের মূর্ছনা দিয়ে পরিবেশ তৈরি করা হয় তাকে কি বলে? তোমরা জানো এটা, যে যখন কোনো ফাংশন বা যখন কোনো বিশেষ করে হিন্দুদের যে হরিনাম টরিনাম সব হয় না, তো সেখানে দেখবে যে কোনো একটা দল বা কোনো একটা মানে গায়ক যখন শেষ করে গেল, তার সময়সীমাটা শেষ করে আর একটা যখন গায়ক আসবে, তার মাঝের একটা সময় 0.5 ঘন্টা 15 মিনিট একটা সময় কি হয় না, এরকম বাদ্যযন্ত্রের একটা মূর্ছনা চলে, মানে বাদ্যযন্ত্র দেখবে বাজানো হয়, এইসব বাজানো হয়। তো এটাকে কি বলে? এটাকে কি বলে? কীর্তন, আসর বা বদল, নাকি বাউল গান, না কনসার্ট বা জুড়ি গান? খুব ভালো করে মনে রেখো, ওই মাঝের যে সময়কালটা, মাঝের সময়কালটা যাত্রাপালার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, তো মাঝের সময়কালটা যেটাকে বলা হয় কনসার্ট বা জুড়ি গান, সেটাকে ভালো ভালো করে মনে রেখো। কনসার্ট বা জুড়ি গান বলে ওই মাঝের সময়কালটা যাত্রাপালার ক্ষেত্রে বা কোনো কিছু ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে। একটা মানে সঙ্গীতকার যখন নেমে যাচ্ছেন আর একটা সঙ্গীতকার আসবেন, তার মাঝের সময় যে বাদ্যযন্ত্রের বিষয়টা চলে, পরিবেশটা, সেটাকে। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার আজকে চলে আসি 29 নম্বর কোয়েশ্চেনে। পশ্চিমবঙ্গের উত্তরাংশে বিশেষত কোচবিহারে মদনমোহন মেলা কোন তিথিতে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট, মদনমোহন মেলা তো সেখানে কোন তিথিতে পালিত হয়? কোথায়? উত্তরাংশে, বিশেষ করে কোচবিহারে। তো রাসযাত্রা, রাস পূর্ণিমা, রথযাত্রা, অম্বুবাচী, নাকি দোল পূর্ণিমা? তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে রাস পূর্ণিমা। খুব বিখ্যাত কোচবিহারের ওখানে রাস পূর্ণিমাতে এই মদনমোহন মেলা, তো সেখানে খুব বিখ্যাত, এটা মনে রেখো। আর অম্বুবাচী মেলা যেটা হচ্ছে তুমি জানো আসাম, তো আসামে যে গুয়াহাটি যে কামাখ্যা যে মন্দির আছে না, কামাখ্যা মন্দির, তো সেখানে হচ্ছে অম্বুবাচী মেলা, সেটাও খুব বিখ্যাত একটা। আর দোল পূর্ণিমা, রথযাত্রা তো পশ্চিমবঙ্গের ওভারঅল ফেভারিট একটা ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো তুমি ধরে নাও তাহলে উত্তর কি হবে? কোচবিহার। কোচবিহারের উত্তর হচ্ছে এখানে মদনমোহন মেলা, যেটা সেটা রাস পূর্ণিমাতে হয়ে থাকে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো আমরা যদি একটু ছবি দেখে নিই, সেই মেলারই একখানা ছবি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, একটি ছবি ওখানকার একটু। আচ্ছা, নেক্সট আমরা যাব আজকের 30 নম্বর, অর্থাৎ আজকের লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনে। ভারতীয় চলচ্চিত্রের জনক, ফাদার অফ ইন্ডিয়ান ফিল্ম, তো একে কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা সিনেমা নিয়ে বিভিন্ন কথা আলোচনা করলাম, বিভিন্ন জিনিস আলোচনা করলাম, তো ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় সেটা এখানে অপশান: পৃথ্বীরাজ কাপুর, বিমল রায়, হীরালাল সেন, নাকি দাদা সাহেব ফালকে? খুব পরিচিত একটা কোশ্চেন, উত্তর হবে কি দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে ভারতের চলচ্চিত্রের জনক ওনাকে বলা হয়। পাশাপাশি একটু মনে রাখবে যে প্রথম যে নির্বাক চলচ্চিত্র, নির্বাক যে চলচ্চিত্র যেটা হয়েছিল, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। ক্লিয়ার? কত সালে স্যার রিলিজ হয়েছিল রাজা হরিশ্চন্দ্র? সেটা হচ্ছে 1913। নির্বাক চলচ্চিত্র প্রথম, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকের পরিচালনায় 1913 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র। সবাক চলচ্চিত্র যদি বলে তাহলে কিন্তু 1931-এ হয়েছিল, তার নাম হচ্ছে আলম আরা। সবাক চলচ্চিত্র, হ্যাঁ, তো সেটা হচ্ছে আলম আরা, যেটা হচ্ছে সবাক চলচ্চিত্র 1931-এ। তোমাদের জন্য কমেন্ট সেকশনে তোমরা একটা উত্তর দেবে কি না, দাদা সাহেব ফালকে যে ব্যক্তির কথা আমি বললাম, এনার প্রকৃত নাম কি? এনার প্রকৃত নাম তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে। এইটা আমি তোমাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে আনসারটা চাইছি, যে কমেন্ট সেকশনে দাদা সাহেব ফালকের অরিজিনাল বা প্রকৃত নাম কি সেটা তোমরা উত্তর দেবে। এটা তোমাদের হোম টাস্ক রইল। বাকি অপশানগুলো তো এখানে হচ্ছে না, তাহলে উত্তর এখানে অপশান কি হবে? অপশান বি। তো আজকের সেশনের এই যে 30টা কোশ্চেন তোমাদের রাখলাম, যদি পরবর্তী স্লাইডে আমরা যাই তাহলে কি দেখবো? পরবর্তী স্লাইডে কোনো ছবি নেই। তো দেখো আজকের সেশন পর্যন্ত আমরা এই পর্যন্তই রাখলাম। 30টা টপ 30 কোশ্চেন আমরা তোমাদের পড়ালাম। এরপর তোমাদের পরীক্ষা খুব সামনাসামনি, খুব মনোযোগ দিয়ে পড়ো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে ব্যাপারটা শেয়ার করে দাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের সেশন এই পর্যন্তই থাকলো। পরবর্তী সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।